আজকে আমরা যে দুটি সমাস নিয়ে আলোচনা করব খুবই ইন্টারেস্টিং। সুতরাং আজকে যে দুটি সমাস নিয়ে আলোচনা করব দ্বন্দ্ব এবং কর্মধারয়। দ্বন্দ্ব এবং কর্মধারয় তার মানে এই দুটো সমাস আজকে আমাদের আলোচ্য বিষয়। তোমরা অনেকেই এই জীবনে অনেকবার উপমিত, উপমান আর রূপক সমাসের মধ্যে পার্থক্য করতে পারো না, যার কারণে আমি আজকে চেষ্টা করব এই তিনটি সমাসের মধ্যে যেন আর কোনো ভুল তোমরা না করো। সেহেতু আমি যখন আজকে ক্লাসটি করব তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব তোমরা খাতা কলম নিয়ে এখনই টেবিলের সামনে বসে যাও। আমরা এখন সমাস সম্পর্কে পড়ব। সমাস সম্পর্কে যে বিষয়টি প্রথম জানতে হবে আমাদের, সমাস মানে কি? সমাস মানে হচ্ছে সংক্ষেপ। সমাস মানে কি? সংক্ষেপ। তোমরা যারা আজকে আচ্ছা, এবার সংক্ষেপ। সমাস মানে কি? সংক্ষেপ। দ্বিতীয় আরেকটি অর্থ হয় মিলন, আর তৃতীয় একটি অর্থ হয় একাধিক পদের একপদীকরণ। একাধিক পদের একপদীকরণ। তার মানে সমাসের তিনটি অর্থ আমরা পাই। যে সমাসের তিনটি অর্থ কি? যে সংক্ষেপ, মিলন আর একাধিক পদের একপদীকরণ। তার মানে এই যে তিনটি অর্থ, সেই তিনটি অর্থের উপর ভিত্তি করে সমাসের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়। এবার আমি একটু গভীরে যাচ্ছি। তার মানে সমাসের যে সংজ্ঞাবাচক যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি আমি ক্লিয়ার করলাম। এবার আমি দেখাবো যে সমাসের মধ্যে কতগুলো পদ থাকে, অর্থাৎ আমরা যখন একটি সমাস নির্ণয় করব আমরা কোন কোন বিষয়ের দিকে খেয়াল রাখবো। যেমন আমরা অনেক আগে থেকে জানি যে কিছু কিছু সমাস রয়েছে যে সমাসের বেশবাক্য, তারপর রয়েছে সমস্ত পদ। এই যে সমাসের বিভিন্ন উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো খুবই ইম্পর্টেন্ট। এবার হয়েছে আমরা জানবো যে সমাস কি। যেমন আমরা ছোটবেলা থেকে যখন 9-10 এ পড়ি তখন থেকে এই একটি শব্দের সাথে আমরা পরিচিত, বিলাত থেকে ফেরত। বিলাত থেকে ফেরত, এটাকে সংক্ষেপে আমরা বলি বিলাত ফেরত। বিলাত ফেরত। এই যে এই উদাহরণটি লেখা হয়েছে শুধুমাত্র তোমাদের সমাসের বিভিন্ন অংশগুলো বোঝানোর জন্য। তার মানে এই যে বিলাত থেকে ফেরত, বিলাত ফেরত, এখন আমরা বিভিন্ন অংশগুলো নির্ণয় করব। এইখানে এই বিলাত ফেরতটি হলো সমস্ত পদ। তারপর আমরা জানি সমস্ত পদ কি? সমস্ত পদ হচ্ছে বিলাত ফেরত। তোমাদের সমাস নির্ণয় করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সমাসের বিভিন্ন উপাদানগুলো চেনা। তারপরে রয়েছে বিলাত থেকে ফেরত। প্রত্যেকটি পদকে আমি বলবো সমসমান পদ। কি বলবো? সমসমান পদ। তার মানে এইখানে আমরা দেখতে পেয়েছি সমসমান পদ কয়টি? একটি, দুইটি, তিনটি সমসমান পদ রয়েছে। এবার বেশ বাক্য কোনটাকে বলবো? আমরা অনেক সময় খুব কনফিউজড হয়ে যাই যে আসলে বেশ বাক্য কোনটা। এই যে তোমরা তিনটা দেখলে, তিনটাকে আমরা একত্রে বলবো বেশ বাক্য। কি বলবো? বেশ বাক্য। আমি যখন 6-7 এ পড়তাম তখন খুব কনফিউজ হয়ে যেতাম যে আসলে বেশ বাক্য কোনটা, সমসমান পদ কোনটা আর সমস্ত পদ কোনটা। তোমরা দেখতে পাচ্ছ যে সংক্ষেপিত যে অংশটি রয়েছে সেটিকে বলছি আমি সমস্ত পদ, আর যে অংশটি আমি ভেঙে ভেঙে বলছি তিনটি অংশ, বিলাত থেকে ফেরত, প্রত্যেকটি এক একটি সমসমান পদ। আর এইখানে সমসমান পদ প্রত্যেকটা লাইন, এই লাইনটাকে বলছি আমি বেশ বাক্য। বেশ বাক্য। তার মানে এইখানে যে লাইনটি লিখেছে এটাকে বলছি বেশ বাক্য। একটা ইয়ে দাও তো। আচ্ছা, তার মানে বেশ বাক্য আমরা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি রয়েছে এইখানে বিলাত ফেরত, এই দুইটাকে যদি আমি পূর্ব অংশটাকে বলবো, আমরা সব সময় দেখবো পূর্ব এবং পরের, এবং পূর্ব অংশটাকে বলবো পূর্বপদ, পূর্বপদ, আর পরের অংশটাকে বলবো পরপদ। তার মানে যে অংশটা পরে রয়েছে সেটা হচ্ছে পরপদ, আর যে অংশটা পূর্বে রয়েছে পূর্বপদ, অর্থাৎ এটাকে উত্তরপদ বলা হয়। কি পদ বলা হয়? উত্তরপদ। তার মানে এইখানে আমরা সমাসের কয়টি অংশ পেলাম? সমাসের একটি অংশ, দুটো অংশ, তিনটি অংশ, চারটি অংশ, পাঁচটি অংশ। এই পাঁচটি অংশ সমাস নির্ণয় করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা জানবো যে এই পূর্বপদ এবং পরপদের উপর ভিত্তি করে আমি সমাসকে
কয়টি ভাগে ভাগ করতে পারবো। আমরা এখন একটি টেবিল আঁকবো, সেই টেবিলের মাধ্যমে বোঝার চেষ্টা করব। আর পূর্বপদ এবং পরপদের প্রাধান্যের উপর ভিত্তি করে পূর্বপদ ও পরপদের প্রাধান্যের উপর ভিত্তি করে সমাস কত প্রকার? 4 প্রকার। সমাস কত প্রকার? 4 প্রকার। এবার আমি এই 4 প্রকার সমাসের তোমাদের বিষয়াদি ক্লিয়ার করব। এবার দেখো, আমি একটি ছক তৈরি করছি, তোমরা সবাই খাতার মধ্যে ছকটি তৈরি করো। তোমাদের এই ছকটি তৈরি করার জন্য লাগবে 5টি রো, 1 2 3 4 আর 5, আর কলাম লাগবে 3টি কলাম আর 5টি রো। তার মানে এই যে 3টি কলাম এবং 5টি রোর মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব যে কোনটা কোন সমাস, কোন পদ প্রধান সমাস। এবার দেখো, সমাসের নাম এখানে কি লিখবো? সমাসের নাম এখানে লিখবো পূর্বপদ, এখানে লিখবো পরপদ। সমাসের নামগুলো আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, যেটি তোমাদের খুবই প্রথম লিখছি আমি দ্বন্দ্ব সমাস। কি সমাস? দ্বন্দ্ব সমাস। আচ্ছা, দ্বন্দ্ব সমাসের পূর্বপদ এবং পরপদ উভয় পদ প্রধান সমাস। তার মানে আমি কি লিখবো? দুটাতেই টিক দিব। তার মানে পূর্বপদ এবং পরপদ প্রধান সমাস কি? দ্বন্দ্ব সমাস। এবার লিখবো আমি বহুব্রী। বহুব্রী হলো পূর্বপদ এবং পরপদ কোনটাই প্রধান নয়, তার দুটাই আমি ক্রস দিচ্ছি। আচ্ছা, আমি শুধুমাত্র এখানে তোমার পদগুলো নির্ণয় করাচ্ছি যে কোন পদ কিভাবে কাজ করে একটা সমাস নির্ণয়ের ক্ষেত্রে। আমি যখন প্রত্যেকটাই বিস্তারিত আসবো, তখন প্রত্যেকটার বিস্তারিত গঠন প্রক্রিয়া, প্রকারভেদ, নির্ণয় প্রক্রিয়া সবগুলো আমি একে একে বিশ্লেষণ করে তোমাদের দেখিয়ে দিব। এবার আমি তোমাদের দেখাবো আরো একটি সমাস, যেটি বলা হয় অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসের পূর্বপদ প্রধান সমাস। তার মানে এটা পরপদ প্রধান সমাস না। এবার আমি ছোট ছোট করে 3টি সমাসের নাম লিখব। কর্মধারয়, তৎপুরুষ আর হচ্ছে দ্বিগু। এই 3টি সমাস হচ্ছে পরপদ প্রধান সমাস। তার মানে আমরা কয়টি সমাস পেলাম? যে 6টি সমাসের মধ্যে তোমার 3টি সমাস হচ্ছে পরপদ প্রধান সমাস। আর প্রথম সমাস দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রধান পাবে, বহুব্রী সমাসে কোনো পদেরই প্রাধান্য পাবে না, অব্যয়ীভাব সমাসে পূর্বপদ প্রধান, আর কর্মধারয়, তৎপুরুষ আর দ্বিগু সমাসে পরপদ প্রধান। এখন প্রশ্ন হলো ভাইয়া, এখন তোমরা কিভাবে নির্ণয় করতে পারবে যে কর্মধারয়, তৎপুরুষ এবং দ্বিগু এই 3টা সমাসই যদি পরপদ প্রধান সমাস হয়, তাহলে 3টার মধ্যে ডিফারেন্সিয়েশন অর্থাৎ পার্থক্য কি? পার্থক্য হলো কর্মধারয় সমাসে তোমার বিশেষ্য অথবা বিশেষণ মূলক সমস্ত পদ হবে, তৎপুরুষ সমাসে বিভক্তি লোপ পেয়ে সমস্ত পদ হবে, আর দ্বিগু সমাসে পূর্বপদে অবশ্যই সংখ্যা থাকবে। আমরা যখন প্রত্যেকটি সমাস আলাদা আলাদা করে পড়ব, তখন তোমাদেরকে চিনিয়ে দেব কিভাবে কোন সমাস থেকে একটি সমাস থেকে আরেকটি সমাস তোমরা পৃথক করতে পারো। আচ্ছা, এবার আমি একটু দ্বন্দ্ব সমাসে যাব। এবার সবাই লেখা হয়েছে কি জানাও? আমাকে। দ্বন্দ্ব এখানে ব্যবহৃত হয়েছে জোড়া অর্থে। দ্বন্দ্ব এখানে ব্যবহৃত হয়েছে জোড়া অর্থে। তোমরা দেখবে দ্বন্দ্ব সমাসে তুমি যাই করো না কেন একটি জোড়া দিয়ে হয়। আচ্ছা, এবার আমরা দ্বন্দ্ব সমাসের দুটো বৈশিষ্ট্য দেখব। দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ
উভয় পদের প্রাধান্য থাকে। তার মানে আমি কি দুইটা বক্সই একদম কি সঠিক চিহ্ন দিলাম। তার মানে এখানে কি দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদের উভয় পদের প্রাধান্য। 2 নাম্বার মাঝখানে এবং ও আর হবে, মানে এবং ও আর হবে বা থাকে। তার মানে তুমি দেখবে যে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আমরা যখন বেশ বাক্যটি করি তখন আমরা কি করি, মাঝখানে এবং ও আর এই তিনটি বিষয় কিন্তু আমরা মাঝখানে দেই। তার মানে এই যে দুটি বৈশিষ্ট্য তোমরা যদি খুব ক্লিয়ারলি জানো তাহলে তোমাদের দ্বন্দ্ব সমাসে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। এবার আমি একটা এক্সাম্পল দেই। তার মানে এক্সাম্পলের মাধ্যমে যদি আমি উভয়পদ পরপর প্রধান, আচ্ছা দেখো এবার আমি একটা এক্সাম্পল দেই। এক্সাম্পলটা কি, সোনা রূপা। আচ্ছা এটা কোন সমাস, এটা কি সমাস? অনেকেই বলবে এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, এটা আসলেও দ্বন্দ্ব সমাস। তার মানে এইখানে কেন এটা দ্বন্দ্ব সমাস? আমরা কাঠুরিয়ার কাহিনীটি অবশ্যই জানি যে সোনা অথবা রূপার যে কোনো একটি কুড়াল নিতে হবে তোমাকে। সো সেই ক্ষেত্রে আমি কোনটাকে বাদ দিব? কোনটাকে এখানে বাদ দিতে পারছি না, মানে উভয় পদই প্রধান। তার মানে সোনা রূপা এইখানে কি, আমি যখন বেশ বাক্য করব সোনা ও রূপা, তার মানে এই সোনা রূপা সমাসটি কি হচ্ছে আমার দ্বন্দ্ব সমাস, কারণ এখানে উভয় পদ প্রধান। এবং কি আছে, 1 নম্বর বৈশিষ্ট্য গেল। 2 নম্বর বৈশিষ্ট্য মাঝখানে কি এবং ও আর এই তিনটি অব্যয় এখানে থাকে। এখানে দেখি আমরা কনজাংশন যেটাকে বলি, অনন্যয় অব্যয়, সেই বিষয়টা এখানে সোনা ও রূপা এখানে কি দ্বন্দ্ব সমাস। আর দ্বিতীয়ার্থে আমরা যদি দেখি হাত পা, হাত পা, এখানে দেখো হাত পা যদি আমি লিখি, তুমি কি হাতকে বাদ দিবে না পাকে বাদ দিবে? কোনোটাই তুমি বাদ দিতে পারছো না, এখানে উভয় পদই প্রধান পাচ্ছে। তার মানে এখানে কি হাত পা কি সমাস? দ্বন্দ্ব সমাস। এখন ভাইয়া আপনাদের কাছে প্রশ্ন হলো যে আপনারা কি এই বিষয়গুলাই কি পরীক্ষায় আসবে? না, পরীক্ষায় একটু কঠিন প্রশ্ন আসবে। আমরা একটু কঠিনে যাচ্ছি, কারণ সহজ জিনিসগুলো যদি আপনি পারেন তাহলে কঠিন বিষয়গুলো আপনার জন্য কঠিন হবে না। এবার আমি একটু গভীরে যাচ্ছি। আচ্ছা এবার আমি দ্বন্দ্ব সমাসের প্রকারভেদগুলো তোমাদের দেখিয়ে দিব। দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ, দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ। তোমরা যারা দেখছো ক্লাসটি এখনো শেয়ার করোনি, প্লিজ শেয়ার দ্য ক্লাস। আচ্ছা ক্লাসটি শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধু বান্ধব সবাই দেখতে পারে। আচ্ছা এবার অর্থ অনুসারে সমাস এমন একটি সমস্যা যেটি হচ্ছে আমাদের ক্লাস 6 থেকে দ্বাদশ শ্রেণী, এমনকি আমরা যখন যারা বিসিএস পরীক্ষার্থী তাদেরও এই সমাসে অনেক সমস্যা থাকে। সুতরাং তুমি যদি ক্লাসটি শেয়ার করো, তোমার টাইমলাইনে ক্লাসটি থাকবে, তুমি যে কোনো সময় সেই ক্লাসটি দেখতে পারবে। এবার দেখো অর্থ অনুসারে, অর্থ অনুসারে আমরা দ্বন্দ্ব সমাসকে অনেক ভাগে ভাগ করতে পারি। অর্থ অনুসারে, তার মানে অর্থ অনুসারে আমরা কি কি ভাগে ভাগ করব? প্রথম হচ্ছে মিলনার্থে। আমি এখানে তোমাদের যে নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটি আছে সেই ব্যাকরণ বইটিকে বলা হয় ব্যাকরণের বাইবেল। সুতরাং তোমরা আমি যে বিষয়গুলো পড়িয়েছি বা পড়াবো সেই বিষয়গুলো সবগুলো তোমরা নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইটি যদি অনুসরণ করো তাহলে তোমাদের জন্য বিষয়গুলো ধরতে খুবই সহজ হবে। তাহলে এইখানে আমি লিখছি যে দ্বন্দ্ব সমাস কতটি অর্থ অনুসারে ব্যবহৃত। আবার লিখি মিলনার্থে, মিলনার্থে, মিলনার্থে দ্বন্দ্ব সমাস। তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা পারো। আমি জানি তো মাসি পিসি মা বাবা, আচ্ছা আমি সবগুলোই পড়বো। হ্যাঁ তোমরা মিলনার্থে দ্বন্দ্ব সমাসের এক্সাম্পল গুলো বলো। এখন মিলনার্থে দ্বন্দ্ব একজন যারা লিখেছো মা বাবা, গুড, ভেরি গুড। যে মা বাবা কি আমরা যখন মিলনার্থে ব্যবহৃত হচ্ছে মা এবং বাবা, পরপদ এবং পূর্বপদ যে বিষয়টি রয়েছে মা বাবা, তার মানে আমরা কি লিখতে পারি মা বাবা। তারপরে আরেকজন লিখেছো মাসি পিসি, তারপরে মাসি পিসি কি হয় মিলনার্থে দ্বন্দ্ব হয়, মাসি পিসিও মিলনার্থে দ্বন্দ্ব। এবার বিরোধার্থে, বিরোধার্থে দ্বন্দ্ব সমাসের এক্সাম্পল বলো তোমরা। তোমাদের কাছে প্রশ্ন হলো বিরোধার্থে, বিরোধার্থে দ্বন্দ্ব সমাসের এক্সাম্পল।
দা কুমড়া, ইসমাইল হোসেন বাইজিৎ লিখেছে দা কুমড়া, এক্স্যাক্টলি এখানে কি দা কুমড়াকে আমরা एग्जांपल হিসেবে ব্যবহার করতে পারি। এটা কিন্তু অনেকেই ভুল করো, কারণ বিরোধার্থক আর বিপরীতার্থক দুটো সম্পূর্ণ বিপরীত। তার মানে কি রকম, এখানে দা কুমড়া, দার সাথে কুমড়ার কি একটা বিরোধার্থক সম্পর্ক। আরেকটা আছে অহিনকুল, হ্যাঁ এক্স্যাক্টলি অহিনকুলটাও কি আমরা বিরোধার্থে ব্যবহার করি। আচ্ছা এবার বিপরীতার্থে অহিনকুল কি, হ্যাঁ অহিনকুল আমি লিখে দিচ্ছি অহিনকুল। আচ্ছা বিপরীতার্থে, বিপরীতার্থে দ্বন্দ্ব সমাস কোনটা হয়, বিপরীতার্থে দ্বন্দ্ব সমাস আই ব্যয়। বিপরীত শব্দগুলো আমরা ছোটবেলায় মুখস্থ করেছি অনেক, এই শব্দগুলোই এখানে হবে আর কি। আইবি সবগুলো কিন্তু ও দিয়ে, মা ও বাবা, মাসি ও পিসি, দা ও কুমড়া, ওহি ও নকল। তার মানে আমি মাঝখানে ও এবং আর যে কোনো তিনটা যেই একটা সবচেয়ে বেশি সুইটেবল হবে সেই বিষয়টা আমি এখানে দিব আর কি। এবার আমি আকাশ পাতাল, হ্যাঁ গুড। আচ্ছা এবার সমার্থক অর্থে তোমরা লিখো জমা খরচ, হ্যাঁ এস এম সুজন শাহ লিখেছে জমা খরচ, গুলশান আক্তার এনি লিখেছেন জমা খরচ, রাফিয়া নিখন রাকা লিখেছেন ছেলে বুড়ো, হয়েছে। সমার্থক অর্থে আমি লিখি হাট বাজার। প্রায় সমার্থক অর্থে কি বা সহজে কাপড় চোপড়, আমি এখানে লিখছি না তোমরা লিখে ফেলো, কাপড় চোপড়, সোনা দানা, এগুলো কি প্রায় সমার্থক। কল কারখানা, ভেরি গুড। তোমার অর্থ অনুসারে 5টি ভাগে ভাগ করেছে এখানে, তোমাদের যখন নবম দশম শ্রেণী বইটি খুলবে সেখানে 10 থেকে 11টি পাবে, সেই বিষয়গুলো তোমরা হচ্ছে বইয়ে দেখে নিবে। আমরা একটু ফাস্ট যাচ্ছি যেহেতু এখন আমাদেরকে অর্থ অনুসারে শেষ, আমরা এখন কি যাব, এটা তোমরা হেডিং করবে অর্থ অনুসারে, আর এটা দিবে ক। তার মানে অর্থ অনুসারে আমরা ক ভাবে কি পাইলাম যে অর্থ অনুসারে এটা, হ্যাঁ অর্থ অনুসারে। আচ্ছা এবার আমি লিখব খ কি, আমরা এটা অর্থ অনুসারে লিখবো না, আমরা এটা লিখবো গঠন অনুসারে। আচ্ছা গঠন অনুসারে কি কত প্রকার আমরা আজকে দেখবো, যে গঠন অনুসারে দ্বন্দ্ব সমাস কত প্রকার। পরীক্ষার মধ্যে আসে এরকম যে গঠন অনুসারে কত প্রকার বা অর্থ অনুসারে কিভাবে হয়েছে, তখন তোমরা খুব কনফিউজড হয়ে যাও যে আসলে দ্বন্দ্ব সমাসের বেশ বাক্য নির্ণয় করা খুবই সহজ, যার কারণে পরীক্ষায় দ্বন্দ্ব সমাসের বেশ বাক্য নির্ণয় করতে খুব কম দেওয়া হয়, কিন্তু তোমাদের দেওয়া হবে এটা কোন অর্থে দ্বন্দ্ব সমাস, এটা কোন দ্বন্দ্ব সমাস। তার মানে তোমার এইখানে প্রথম যে দ্বন্দ্বটা এটাকে বলি আমরা অলোক দ্বন্দ্ব। কি গঠন অনুসারে অলোক দ্বন্দ্ব। তার মানে অলোক দ্বন্দ্ব হচ্ছে, এখন আমাকে জানতে হবে অলোক শব্দের অর্থ কি। অলোক শব্দের অর্থ হচ্ছে অলোক, তার মানে যা লোপ পায় না। তার মানে অলোক দ্বন্দ্ব সমাসের উদাহরণ কি হবে, যেমন আমি যদি অলোক দ্বন্দ্ব সমাসের বিষয়টা হলো যে সমাস সমান বা সমস্ত পদে যে বিভক্তি থাকে তা কি করে সমাস সমান পদেও বিদ্যমান থাকে। তার মানে আমার বিষয়টা কি, যে বিভক্তি আছে যে কি লোপ পায় না, যে বিভক্তি লোপ পাচ্ছে না, আমার বিভক্তিটা লোপ পাবে না। কোথা থেকে লোপ পাবে না, আমার সমস্ত পদে যেটা থাকবে এটা কি সমাস সমান পদেও থাকবে। তার মানে সমস্ত পদ এবং সমাস সমান পদ মানে বেশ বাক্য, এই দুইটাতেই কি থাকবে, তোমার বিভক্তি থাকবে। কি থাকবে, বিভক্তি থাকবে। যেমন আমি একটা एग्जांपल দেই, एग्जांपलটা কিরকম, মায়ে হাতে কলমে, দেখো হাতে কলমে। এখন এটা যদি আমি সমাস করি কি হবে, হাতে ও কলমে, হাতে ও কলমে। এখানে দেখো এই যে হাতে থাকাতে কি, এখানে হাতে কলমের মধ্যে আবার কি হচ্ছে, এই যে একারটা আছে, এই একারটা কি একটা বিভক্তি। এই বিভক্তিটা আমরা দেখবো কি, এটা হচ্ছে তোমার যখন বেশ বাক্য করব তখন বেশ বাক্য দেও হাতে কলমে। আমি আরেকটা লিখছি, সরি ফর লিখো যে মায়ে ঝিয়ে। তার মানে এইখানে কি মায়ে একার এবং ঝিয়ে একার। তার মানে এইখানে যে বিষয়টা রয়েছে যে তোমার বিভক্তিটি লোপ পাচ্ছে না। তার মানে অলোক দ্বন্দ্ব মানে অলোক মানে হচ্ছে যা লোপ পায় না। তার মানে এখানে যে বিভক্তিটা লোপ পাবে না। এবার আমরা 2 নাম্বার সমস্যায় যাব, যে দেশে বিদেশে, ভেরি গুড, পথে ঘাটে, মাছে হাটে বাজারে। এখন আমি লিখব আরেক 2 নম্বর প্রকারভেদ। সেই 2 নম্বরটি কি, বহুপদী দ্বন্দ্ব। বহুপদী দ্বন্দ্ব।
বহুপদী দ্বন্দ্ব মানে যে সমাসের একের অধিক পদ থাকে। যেমন আমি যদি দেখি এখানে সাহেব বিবি গোলাম, আচ্ছা এটা দেখো তিনটা পদ আছে, সাহেব বিবি গোলাম, তার মানে সাহেব বিবি ও গোলাম, তার মানে একাধিক পদ রয়েছে। আমরা যদি আবার লিখি হাত পা, হাত পা চোখ নাক মুখ, তার মানে এখানে দেখো অনেকগুলো পদ রয়েছে, এই জন্য এটা কি বলা হয় বহুপদী দ্বন্দ্ব। তার মানে বহুপদী দ্বন্দ্বের অনেকগুলো পদ থাকবে। এখানে কি যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এখানে তিনটা, তার মানে দুইয়ের অধিক পদ যেই দ্বন্দ্ব সমাসে থাকবে সেই দ্বন্দ্ব সমাসকে বলছি আমি বহুপদী দ্বন্দ্ব। তার মানে এবার আমরা 3 নাম্বার আসবো, যেটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা 3 নাম্বার আমরা কি আসবো? একশেষ দ্বন্দ্ব। এটাই পরীক্ষায় বেশি আসে, একশেষ দ্বন্দ্ব তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। একশেষ দ্বন্দ্ব সমাস। একশেষ দ্বন্দ্বটা আসলে কি? যখন তোমরা দেখবে পূর্বপদ এবং পরপদ মিলে যেই দুটো শব্দ রয়েছে সেই দুটো শব্দ থেকে নতুন একটি শব্দের উৎপত্তি হচ্ছে, তার মানে যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলো থেকে নতুন এক পদের জন্ম হয় বা উত্থান হয় সেই সমাসকে আমরা কি বলছি? একশেষ দ্বন্দ্ব সমাস। তার মানে আমরা একটা एग्जांपल কি দিয়ে বোঝাই, যেমন জায়া, জায়া ও পতি, তার মানে এই যে সমাসটির এটি কি হওয়া উচিত? জায়াপতি, জায়াপতি। কিন্তু এটা কিন্তু জায়াপতি হবে না, এটা হবে কি? দম্পতি। তার মানে এই যে দেখো এই যে দম্পতি কিন্তু কি জায়াপতি মিলে তো জায়াপতি হওয়ার কথা, কিন্তু এটা জায়াপতি হচ্ছে না, এটা কি হচ্ছে? দম্পতি হচ্ছে। তার মানে যেহেতু যে সমাসে সমসমান পদগুলো নতুন এক পদের মধ্যে শেষ হয় সেই সমাসকে আমরা বলছি কি? একশেষ দ্বন্দ্ব সমাস। আচ্ছা এই যে एग्जांपल কি তোমরা অনেক বইয়ে পাও, কিন্তু আমরা এই সমস্যায় আরো একাধিক एग्जांपल আমরা খুঁজে পাই না। আমি আরো কয়েকটি एग्जांपल দিয়ে তোমাদেরকে বোঝাবো যে এই সমাসটি কিভাবে তোমাদেরকে চিনতে হবে। এইবার আমি আরেকটি দিচ্ছি, যেমন কুশ ও লব। তার মানে এটা কি হওয়ার কথা? কুশ ও লব, কুশলভ হওয়ার কথা। কিন্তু আমরা যদি এটা বেশ বাক্য করব কি হবে? কুশীলব, কুশীলব। তার মানে দেখো কুশ এবং লব থেকে কুশীলব আসছে, তার মানে এই কুশীলব বিষয়টি কি? নতুন একটি বিষয়। তার মানে যে সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদ যখন মিলে সমসমান পদের নতুন একটি পদের সৃষ্টি করবে সেই সমাসকে বলবো আমরা একশেষ দ্বন্দ্ব সমাস। সেই একশেষ দ্বন্দ্ব সমাসটি কি? কুশীলব। তার মানে এইখানে কুশীলব কি? কুশলভ হয়নি, তার মানে এটা কি? ভুল। তার মানে তোমরা পরীক্ষায় কিন্তু একশেষ দ্বন্দ্ব থেকে সব থেকে বেশি প্রশ্ন এসে থাকে। তোমরা তোমাদের যে যে বই রয়েছে সেই বইয়ের একশেষ দ্বন্দ্ব সমাসের যতগুলো উদাহরণ রয়েছে সেই উদাহরণগুলো তোমরা আজকেই দেখে নিবে। আচ্ছা এবার আমাদের দ্বন্দ্ব সমাস প্রায় শেষ এবং শেষ। আমাদের দ্বন্দ্ব সমাসে কি পড়লাম আজকের ক্লাসে? সমাস কাকে বলে, সমাসের কোন কোন পদের উপর ভিত্তি করে কিভাবে আমরা সমাসকে শ্রেণীবিভাগ করতে পারি। তৃতীয় হয়েছে সমাসের মধ্যে আমরা যে আচ্ছা আচ্ছা এবার আমার এই যে সমাসের উপরে আমরা দ্বন্দ্ব সমাসে যে গঠন প্রণালীটা পড়লাম, এটা এখানে আমরা কি কি পড়লাম? যে গঠন অনুসারে দ্বন্দ্ব সমাস কত প্রকার, অর্থ অনুসারে কত প্রকার, এই দুইটা বিষয় আমরা এখানে ক্লিয়ার হলাম। এবার আমরা কর্মদ্বয়ের সমাসে যাব। সবচেয়ে ইম্পর্টেন্ট, কর্মদ্বয়ের সমাস থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর অন্ততপক্ষে একটি প্রশ্ন এসে থাকে। সেই ক্ষেত্রে তোমাদের কর্মদ্বয়ের সমাসটি খুবই 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 ইম্পর্টেন্ট। সুতরাং তোমরা এখানে যদি 100% মনোযোগ না দিতে পারো তোমরা এই বিষয়টি কোনোভাবেই বুঝবে না। তার মানে আমি আজকে কর্মদ্বয়ের সমাস শুরু করছি। তোমরা যারা আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা ধৈর্য সহকারে এতক্ষণ ক্লাসটি করছো, কারণ সাধারণত আমি ক্লাস 15 মিনিট থেকে 20 মিনিটের মধ্যে শেষ করে দেই। তোমরা যারা আছো ক্লাসটি অবশ্যই শেয়ার করো। 2 নম্বর আমরা সিতে লিখব কর্মধারয় সমাস।
আচ্ছা, এবার আমি বৈশিষ্ট্য লিখবো। কর্মদ্বারের সমাসে কি লিখবো? বৈশিষ্ট্য। কর্মদ্বারের সমাসে কি লিখবো? বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কি? 1 নম্বর পরপদ প্রধান সমাস, তার মানে আমরা পূর্বপদে কি দিব? ক্রস দিব। 2 নম্বর বৈশিষ্ট্য, এইখানে যে বিশেষ্য এবং বিশেষণ থাকে, বিশেষ্যকে আমরা ইংলিশে বলি নাউন, এবং বিশেষণ থাকবে, বিশেষণকে ইংলিশে আমরা যেটা বলি অ্যাডজেক্টিভ। আচ্ছা, তার মানে আমরা দুটো বৈশিষ্ট্য যদি থাকে তাহলে সেটাকে কি বলবো? কর্মধারয় সমাস বলবো। কর্মধারয় সমাস তোমাকে বুঝতে হলে এই দুটি বৈশিষ্ট্য জানা অবশ্যই আবশ্যক, কারণ এইখানে তোমার পূর্বপদ প্রধান না পরপদ প্রধান সেই বিষয়টি তোমাকে ক্লিয়ারলি জানতে হবে। তার মানে কর্মধারয় সমাস হচ্ছে পরপদ প্রধান সমাস, আর দ্বিতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে বিশেষ্য ও বিশেষণ উপস্থিত থাকবে। এবার আমরা কর্মধারয় সমাসের প্রকারভেদে চলে যাচ্ছি। কর্মধারয় সমাসের প্রকারভেদ, কর্মধারয় সমাসের প্রকারভেদে যাচ্ছি আমরা। কর্মধারয় সমাসকে আমরা যদি প্রথমত ভাগ করি, সেই বিষয়টি হচ্ছে সাধারণ কর্মধারায়। 1 নম্বর কি দিব? সাধারণ কর্মধারায়। সাধারণ কর্মধারয়। এবার সাধারণ কর্মধারয়ের ক্ষেত্রে এখানে 4টি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, এবং সাধারণ কর্মধারয় সমাসে বেশ বাক্যের মাঝখানে কি হয়? যে হয়। কি হয়? এটা মাঝখানে যে হয়। সকাল, স যে কাল, তার মানে এখানে নীল আকাশ, নীল যে আকাশ, তার মানে এখানে যে হচ্ছে কি মাঝখানে যে হয় আর কি বেশিরভাগ ক্ষেত্রে। এবার আমি 4টা প্যাটার্ন তোমাদের দেখাবো। 1 নম্বর প্যাটার্ন হচ্ছে তোমাদের বিশেষ্য প্লাস বিশেষ্য, বিশেষ্য প্লাস বিশেষ্য। তার মানে এই বিশেষ্য প্লাস বিশেষ্য হচ্ছে যখন একটি কর্মধারয় সমাসে দুটো পদই বিশেষ্য হয়, যেমন জজ সাহেব, জজ সাহেব। তার মানে এটা আমি কি করব? যিনি জজ তিনি সাহেব, কারণ জজ সাহেব দিয়ে আমি দুটোই হচ্ছে নাউন, দুটি বিশেষ্য এবং দুটোর দ্বারা একজনকে বোঝাচ্ছে। তার মানে যিনি জজ তিনি সাহেব। এখন প্রশ্ন হলো যে যিনি জজ তিনি সাহেব, আমি কেন এখানে যিনি তিনি ব্যবহার করলাম? যিনি জজ তিনি সাহেব। আচ্ছা, আমরা দ্বিতীয় এক্সাম্পলটি লিখব বিশেষণ প্লাস বিশেষণ, বিশেষণ প্লাস বিশেষণ। তার মানে বিশেষণ যোগ বিশেষণ, তার মানে কি হয়? যেমন চালাক চতুর। চালাক মানে কি? একটা মানুষের গুণবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষণ চালাক চতুর। তার মানে এই যে চালাক চতুর যে লিখলাম, যে চালাক সেই চতুর, তার মানে কি হবে? যে চালাক সে চতুর। আচ্ছা, এইখানে দুটোই কি বিশেষণ। আমি খুব সহজ যে উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি এই কারণে যে তোমরা যখন এটি দেখবে এবং তোমরা যখন যে কোনো একটি বই খুলে বসবে, তখন তোমাদের কাছে বিষয়টি খুবই সাধারণ হয়ে যাবে, তোমাদের কাছে বিষয়টি খুবই উপস্থাপনযোগ্য এবং গ্রহণযোগ্য হবে। চালাক চতুর কি? চালাক হচ্ছে একটা বিশেষণ, ক্লেভার মানে কি চতুর, তার মানে যে চালাক সেই চতুর। এখন প্রশ্ন হচ্ছে আমি এইখানে যে লিখলাম, যে সার, এখানে যিনি তিনি কেন লিখলাম? আপনারা লক্ষ্য করবেন যে যে সে আর যিনি তিনি, জজ সাহেব একজন সম্মানিত ব্যক্তি, সেই কারণে আমরা এখানে কি লিখেছি? যিনি তিনি। আর চালাক চতুর, সেখানে আমরা সাধারণ অর্থে ইউজ করেছি যেখানে যে এবং সে, তার মানে চালাক যে চালাক সেই চতুর। আচ্ছা, এবার আমরা এই দুইটা যারা লিখেছেন আমি এখনই এটা মুছে দিচ্ছি। কেউ কি লেখার বাকি আছেন? যিনি জজ তিনি সাহেব, হ্যাঁ লিখেছে। আচ্ছা, এই দুটো সমাস সম্পর্কে ক্লিয়ার। এবার আমরা যাব বাকি দুটো সম্পর্কে। একটা আমরা লিখেছি বিশেষ্য প্লাস বিশেষ্য, একটা বিশেষণ প্লাস বিশেষণ। এখানে আরো অনেক एग्जांपल আসতে পারে, সেই एग्जांपल গুলো আপনারা লিখবেন কমেন্টে, সেটাই আমার প্রত্যাশা। আমি যদি সবগুলো एग्जांपल নিয়ে আলোচনা করি তাহলে আমার একটা ক্লাসই হবে 2 থেকে 2.5 ঘন্টা। তার মানে এত বড় ক্লাস নিয়ে এবং আপনারা নিজেরাও বোরিং হয়ে যাবেন, যার কারণে আপনারা নিজেরা যখন কমেন্ট করে লিখবেন সেই বিষয়টি আপনাদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হবে।
এবার আমি লিখছি 3 নম্বর যে বিষয়টি রয়েছে, 3 নম্বর বিষয়টি রয়েছে, আমরা এতক্ষণ লিখলাম বিশেষ্য প্লাস বিশেষ্য, বিশেষণ প্লাস বিশেষণ। এবার লিখবো আমরা বিশেষণ প্লাস যেটা সবচেয়ে বেশি কর্মদ্বারের সমস্যায় দেখা যায়, যে প্যাটার্নটা, এটা কি দেখা যায়? বিশেষণ প্লাস বিশেষ্য। যেমন আমি যদি দেখি নীল আকাশ, এটা খুব সবাই জানেন, বা নীল পদ্ম, নীল আকাশ, এটা খুব কমন একটা বিষয়। নীল আকাশ কি হবে? নীল যে আকাশ, কি হবে? নীল যে আকাশ। এখন এখানে আপনার বোঝার বিষয় যে বিষয়টি রয়েছে, নীল বিষয়টি কি? নীল একটি রং, নীল একটি রং, আর নীল বিষয়টি এখানে বিশেষণ রূপে ব্যবহৃত হয়েছে। তার মানে আপনাদের পরীক্ষায় এত সহজ প্রশ্ন দিবে এটা আশা করো পা, কারণ আপনাদের পরীক্ষায় একটু কঠিন করে দিবে, এখানে অন্য একটা বিশেষণ দিবে, এখানে কি অন্য একটা বিশেষ্য দিবে। তার মানে আপনি যদি ধরতে পারেন যে কি নীল আকাশ, এখানে মেইন বিষয় কোনটা? আকাশ। আকাশকে কিন্তু বোঝাচ্ছে, আকাশটা কি নীল না লাল না হলুদ না সাদা? তার মানে আকাশ যেহেতু এখানে মেইন, তার মানে এটা কি পরপদ প্রধান সমাস। আর পরপদ, যে সমাসটা পরপদ প্রধান হবে, তাহলে আমার 3টা সমাস হতে পারে। প্রথম সমাস কি? কর্মধারয়। দ্বিতীয় সমাস হচ্ছে তৎপুরুষ। তৃতীয় সমাস হচ্ছে দ্বিগু। যদি পূর্বপদে সংখ্যা থাকে সেক্ষেত্রে হবে কি? দ্বিগু সমাস। দ্বিতীয় ক্ষেত্রে যদি সে বিভক্তি লোপে হয় সমাসটা, সেক্ষেত্রে হবে তৎপুরুষ সমাস। আর এইখানে আমরা কি দেখতে পাচ্ছি? এইখানে আমরা দেখতে পাচ্ছি পূর্বপদে বিশেষণ রয়েছে, এখানে কি বিশেষণ। তার মানে এই বিশেষণ যেহেতু রয়েছে, বিশেষণ এবং বিশেষ্য, আমি উদাহরণে এবং বৈশিষ্ট্য লিখেছিলাম বিশেষণ এবং বিশেষ্য থাকলে সেক্ষেত্রে কর্মধারয় সমাস হবে। তার মানে এখানে কি রয়েছে? নীলটা কি একটা বিশেষণ, তার মানে নীল যে আকাশ, এটা কি হচ্ছে? কর্মধারয় সমাস। আচ্ছা, এবার আমি আরেকটা প্যাটার্ন লিখছি, সেই প্যাটার্নটি রয়েছে কি? যে এখানে বিশেষণ চলে এসেছে, আর তার মানে কি বিশেষ্য আসবে এখানে। বিশেষ্য প্লাস বিশেষণ। এখানে আমরা কি লিখবো? যেমন আলো সিদ্ধ, আলো সিদ্ধ। তার মানে এটা কি সমাস কি হবে? সিদ্ধ যে আলো, সিদ্ধ যে আলো। তার মানে এখানে আলোটা কি একটা বিশেষ্য আর সিদ্ধটা কি একটা অবস্থা। তার মানে আমরা জানি নাউনের দোষগুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝালে অ্যাডজেক্টিভ হয়, তার মানে বিশেষ্যের দোষগুণ অবস্থা সংখ্যা পরিমাণ বলে বিশেষণ হয়। তার মানে এখানে যেহেতু এটা আলোর অবস্থাটা বোঝাচ্ছে, তার মানে কি সিদ্ধ, তার মানে সিদ্ধ এখানে কি বিশেষণ। তার মানে বিশেষ্য বিশেষণ মিলে কি হচ্ছে? এটা কর্মধারয় সমাস হচ্ছে। তার মানে এখন আমি এই সমাসটা করলে কি হচ্ছে? আলো সিদ্ধ, সিদ্ধ যে আলো, তার মানে সিদ্ধটা কি আগে চলে আসছে। এবার আমি একটা সমাস দিচ্ছি, আপনারা সবাই এটা আনসারটা কমেন্টে লিখবেন। সিদ্ধ আলু সমাস করেন, সিদ্ধ আলু, এটার সমাস আপনারা নির্ণয় করে জানাবেন। সিদ্ধ আলুর সমাস নির্ণয় করে জানান। সিদ্ধ আলুর সমাস কি হবে? নীল যে দরিয়া, নীল ধরিয়া। হ্যাঁ, বেশ বাক্য নির্ণয় না করে কি সমাস নির্ণয় করা যায়? একজন লিখেছেন বেশ বাক্য নির্ণয় না করেও সমাস নির্ণয় করা কিভাবে যায় এটা আমি দেখিয়ে দেব। আজকের ক্লাসের ঠিক শেষ পর্যন্ত আপনি ওয়েট করেন, আপনাকে অবশ্যই বুঝে যাবেন কিভাবে হচ্ছে বেশ বাক্য নির্ণয় না করেও সমাস নির্ণয় করা যায়। আপনাকে আগে বুঝতে হবে এখানে পূর্বপদ এবং পরপদ কোনটা, তারপরে বুঝতে হবে বৈশিষ্ট্যগুলো বুঝতে হবে। এটা কি আপনি যদি সমস্ত পদটা দেখেই যদি বুঝে ফেলেন, তাহলেই আপনি বুঝতে পারবেন যে এটা বেশ বাক্য না করলেও আপনার কি সমাসটা চলবে। নরাধম, আপনারা কি কেউই লিখছেন না সিদ্ধ আলো? অনেকে সিদ্ধ আলো সমাস কি হবে? নরাধম। হ্যাঁ, অধম যে নর। তার মানে এইখানেও সেম বিষয়টি রয়েছে যে অধম যে নর, নর যে অধম, সেই বিষয়টি কখনোই হবে না। তার মানে অধম বিষয়টি কি আগে আসবে। সেম ক্ষেত্রে এখানে হচ্ছে সিদ্ধ যে আলো। আচ্ছা, অনেকে চিন্তা করেন যে আলো সিদ্ধ সমাস, যেহেতু সিদ্ধ আলো, তার মানে সিদ্ধ আলো সমাস কি হবে? যে আলো যে সিদ্ধ, কিন্তু সেটি ভুল। সিদ্ধ আলো সমাস কি হবে? সিদ্ধ যে আলো। অনেকেই এই ভুল চিন্তাটি কখনো করবেন না। আচ্ছা, তাহলে এই সাধারণ কর্মধারের আমার 3টি বৈশিষ্ট্য আমার ক্লিয়ার হয়ে গিয়েছে। সাধারণ কর্মধারের বৈশিষ্ট্য কি?
এই যে চারটি বৈশিষ্ট্য, যে প্রথমটি হচ্ছে বিশেষ্য বিশেষ্য, দ্বিতীয়টি হচ্ছে বিশেষণ বিশেষণ, তৃতীয়টি হয়েছে বিশেষণ বিশেষ্য, চতুর্থটি হয়েছে বিশেষ্য বিশেষণ। তার মানে এখানে আমি চারটি অবস্থান ক্লিয়ার করলাম। এবার আমি পড়ব মধ্যপদলোপী। আমি আপনাদের অনেকগুলো এক্সাম্পল দিয়ে হয়তো বুঝাইনি, আপনাদের একটি একটি করে এক্সাম্পল দিয়েছি। আপনারা চাইলে এগুলোর বিস্তারিত এক্সাম্পল কমেন্টে লিখে জানাতে পারেন। এবার আমি লিখব কি, যে কিছু কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আপনার সাধারণ কর্মধারয় বিষয়ে খেয়াল করতে, যেমন স্ত্রীবাচক বিশেষণ থাকলে, স্ত্রীবাচক বিশেষণ থাকলে, স্ত্রীবাচক বিশেষণ থাকলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে কি পুরুষবাচক হয়ে যাবে, পুরুষবাচক। যেমন সুন্দরী যে লতা, সুন্দরী যে লতা, এই যে এই স্ত্রীবাচক বিশেষণটি কি হয়েছে, আমি যখন এটাকে সমস্ত পদে যাব এটা কি হয়ে যাবে সুন্দর লতা, সুন্দর লতা। তার মানে এইখানে আপনার সমাসের বিষয়টি কি, যে স্ত্রীবাচক বিশেষণ থাকলে এটা কি হয়ে যাবে পুরুষবাচক হয়ে যাবে। তার পরবর্তীতে আরেকটি নিয়ম রয়েছে, যে নিয়মটি খুবই ইম্পর্টেন্ট এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, বিভিন্ন বোর্ড এক্সামিনেশন, তারপর হচ্ছে বিসিএস পরীক্ষা এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় এসেছে, সেই বিষয়টি আমি এখানে দেখাচ্ছি। যেমন সমস্ত পদে মহা থাকলে, সমস্ত পদে যদি কি থাকে মহা থাকে, সমস্ত পদে যদি কি থাকে মহা থাকে, তাহলে কি করবেন আপনি, তাইলে পরে আপনার কি করতে হবে, প্রথমত সমস্ত পদে যদি মহা থাকে এবং সেটা পুরুষ বোঝায়, পুরুষ বোঝালে মহাটা কি হয়ে যাবে, পুরুষ বোঝালে সেই মহা হয়ে যাবে কি বলেন তো দেখি, মহান হয়। পুরুষ বোঝালে কি হবে, মহান হয়, মহান। যেমন আমি যদি লিখি মহানবী, মহানবী, তাহলে এটা কি হবে মহান যে নবী, মহান যে নবী। তার মানে এইখানে মহাটা কি হয়ে গিয়েছে মহান, আর মহানবী যেহেতু একজন পুরুষ সেই কারণে মহানবী কি হয়েছে মহান যে নবী, মহান হয়ে গিয়েছে। আর যদি স্ত্রী বোঝালে, স্ত্রী বোঝালে কি হবে, তাহলে হবে মহতী হবে, স্ত্রী বোঝালে কি হবে মহতী, স্ত্রী বোঝালে মহতী। যেমন এখানে মহাকীর্তি, হ্যাঁ মহাকীর্তি, মহাকীর্তি কি হয়ে যাবে মহান যে কীর্তি, মহান যে কীর্তি। তার মানে আপনার কি হয়ে যাচ্ছে এখানে মহাকীর্তি হয়ে যাচ্ছে মহান যে কীর্তি। তার মানে এইখানে বিষয়টি আপনার কি, বিষয়টি হচ্ছে এই যে স্ত্রীবাচক যদি মহাটা বোঝায়, তাহলে এই যে সমস্ত পদে যদি মহাতা থাকে, আর মহাপুরুষবাচক বোঝালে মহান হচ্ছে, আর স্ত্রীবাচক বোঝালে মহতী হচ্ছে, তার মহান যে কীর্তি কিন্তু হচ্ছে না। তার মানে আমার কি বুঝতে হবে ক্রস, তার মানে আমরা অনেক সময় ভুল লিখি এটা, তার মানে কি হবে মহতী যে কীর্তি, ক্লিয়ার, এটা কি হবে মহতী যে কীর্তি। তার মানে মহতী যে কীর্তি, মহান যে কীর্তি হবে না কিন্তু, এটা মহতী যে কীর্তি। আচ্ছা আচ্ছা, এবার যদি ক্লিপ বোঝায়, ক্লিপবাচক, আমরা অনেক সময় বুঝি যে বস্তুবাচক বা ক্লিপবাচক, ক্লিপবাচক এই আইডিয়াটার সাথে অনেকে হয়তো পরিচিত। ক্লিপবাচক মানে কোন বস্তুবাচক, মানে যার পুরুষ নির্ণয় করা যাচ্ছে না। যেমন ওইটার ক্ষেত্রে কি হবে মহৎ হয়, ওইটার ক্ষেত্রে কি হবে মহৎ হয়। যেমন আমি যদি এটাকে লিখি এইখানে, সরি আমি নিচেই লিখি, যদি এটা আমি যদি এখানে লিখি ক্লিপবাচক মহৎ হয়, যেমন মহাজ্ঞান, মহাজ্ঞান, তার মানে এটা কি হবে মহান যে জ্ঞান হবে, হবে না, মহৎ যে জ্ঞান হবে, হবে না, তার মানে কি হবে মহৎ যে জ্ঞান হবে, কি মহৎ যে জ্ঞান, মহৎ যে জ্ঞান। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মহা তিনবার হইতে পারে। একটা যদি পুরুষবাচক বোঝায় সরাসরি এটা মহান হবে, স্ত্রীবাচক বোঝালে মহতী হবে, আর যদি এটা ক্লিপবাচক বোঝায় তাহলে এটা হবে মহৎ। তার মানে কি মহাজ্ঞানকে আমরা কি করতে পারবো মহৎ যে জ্ঞান। আচ্ছা এখানে আরো কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো হয়তো আমি আজকে কভার করতে পারবো না, কিন্তু আপনাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। সেই বিষয়গুলো হচ্ছে আমি অলরেডি আলোচনা করেছি কিছু কিছু বিষয়, আর কিছু বিষয় অল্প একটু বাকি রয়েছে, সেই বিষয়গুলো আমি এখন খুব দ্রুতই আলোচনা করব।
এবার আমরা পড়ব 2 নম্বর সমাসটি, যে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। মধ্যপদলোপী। এবার মধ্যপদলোপী কর্মধারয় মানে কি? মধ্যপদটা লোপ পাবে, তার মানে এটা অর্থই রয়েছে মধ্যপদ লোপ। তাহলে মধ্যপদ লোপে যে সমাস হয় তাকে মধ্যপদলোপী কর্মধারয় বলা হয়। এবার আরেকটা বিষয় হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহিও রয়েছে। তার মানে আপনি চিনবেন কিভাবে? আপনি চিনবেন যখন এটা পরপদকে প্রদান করবে, পরপদকে প্রাধান্য দিবে, তখন এটা মধ্যপদলোপী কর্মধারয়। আর যখন এটা কোনো পদকে প্রাধান্য দেবে না, সেটি হবে মধ্যপদলোপী বহুব্রীহি। আমি যখন ওইটা মধ্যপদলোপী বহুব্রীহিতে আসবো তখন আপনাদের ডিফারেন্সটা দেখিয়ে দিব। আজকে এখানে দেখাবো কি, যে মধ্যপদলোপী যেমন সিংহাসন, এটা খুব সহজ, আমরা ছোটবেলা থেকে এটা পড়ি। সিংহাসন কি? সিংহ চিহ্নিত আসন। সিংহ চিহ্নিত আসন। কারণ এইখানে দেখেন আপনি কেন চিহ্নিত আসলো, অন্য কিছু আসতে পারতো, এখানে চিহ্নিত কেন আসলো? দেখেন সিংহাসন যে আসনটা, সেটার মধ্যে কি সিংহের চিহ্ন। যেমন আমি যদি ময়ূর আসন, তাহলে কি হবে? ময়ূর চিহ্নিত আসন। ময়ূর চিহ্নিত আসন কে? ময়ূর আসন কে নির্মাণ করেছিলেন? এটা দেখি, জিকে টেস্ট করি আপনাদের। ময়ূর আসন কে নির্মাণ করেছিলেন? জিকে একটু টেস্ট করি। আচ্ছা লিখেন আপনারা, ময়ূর আসন কে নির্মাণ করেছিলেন? আচ্ছা, তার মানে আরো কিছু আমরা মধ্যপদলোপী কর্মধারয় সমাস লিখি। কেউ কি লিখেছেন? হ্যাঁ, একজন লিখেছেন, রাফিয়া নিখন রাকা লিখেছেন শাহজাহান। এক্স্যাক্টলি, ওনাকে কি বলা হয় জানেন? ওকে প্রিন্সেস অফ বিল্ডার্স বলা হয়। তার মানে এই যে শাহজাহান সাহেব কি লিখেছেন, কি তৈরি করেছেন? ময়ূর সিংহাসন। এটা কিন্তু সাধারণ জ্ঞানের জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেকে রাসেল মোল্লা লিখেছেন, উম্মে হাবিবা সুমনা লিখেছেন, গুলশান আক্তার এনি লিখেছেন। আপনারা সবাই সঠিক আনসার লিখেছেন। আচ্ছা, এবার আমি নতুন একটি एग्जांपल লিখছি, পল মিশ্রিত অন্ন। পল মানে কি? কে একজন লিখে দেখি তো, কে পারেন? পল মানে কি? পলান্ন হচ্ছে পল মিশ্রিত অন্ন, কিন্তু পলান্ন পলটা মানে কি দেখি, কে আইডিয়া করতে পারেন? গুলশান লিখেছে মাংস। এক্স্যাক্টলি, তার মানে পল মানে হচ্ছে মাংস, তার মানে মাংস মিশ্রিত অন্ন। রাসেল যেটা বলছিল যে বিরিয়ানি, এক্স্যাক্টলি, মাংস মিশ্রিত অন্নকে আমরা কি বলি? বিরিয়ানি। তার মানে মাংসের সাথে যখন তোমার অন্ন মিক্স হয় তখনই কিন্তু বিরিয়ানি হয়। তার মিশ্রিতটা কেন আসছে? এই কারণে আসছে যে পলটা মাংসে, অন্নটা পলের সাথে মিক্স করতে হয়। আচ্ছা, সাহিত্য সভা, তার মানে এটা কি হবে? সাহিত্য বিষয়ক সভা। তার মানে কি? বিষয়ক, সাহিত্য বিষয়ক সভা। তার মানে সাহিত্যকে নিয়ে যে সভাটা হচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু আমরা আলটিমেটলি বলছি সাহিত্য সভা। তার মানে এইখানে আমরা যদি সংবাদ সভা বলি, সংবাদ বিষয়ক সভা, তার মানে সংবাদ সভা। আচ্ছা, একজন লিখছে ডাল। না ভাই, ডাল না। আচ্ছা, চিকেন। আচ্ছা, চিকেন না, মাংসের মধ্যে সব ধরনের মাংসই পড়ে আর কি। আচ্ছা, মাংস, হ্যাঁ মাংস আসলে। আচ্ছা, বট নামক বৃক্ষ কি ভাই? আচ্ছা, বটবৃক্ষ, এক্স্যাক্টলি, হ্যাঁ। আচ্ছা, এইখানে দেখেন সাহিত্য বিষয়ক সভা। তারপরে আরো কিছু एग्जांपल আপনাদের থেকে শুনতে চাই, যেগুলো হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়। এই মাসটা কিসের মাস দেখি তো, বলেন কেউ একজন? এই মাস কিসের মাস? এটা তো ফেব্রুয়ারি না? ফেব্রুয়ারিকে কিসের মাস বলা হয়? স্মৃতি, স্মৃতিটা আমরা কি করব? রক্ষা করি। তার মানে স্মৃতি রক্ষার্থে যে শোধ, সেই শোধটাকে বলি স্মৃতিসৌধ। স্মৃতিসৌধের যে 7টি স্তম্ভ রয়েছে, সেই 7টি স্তম্ভ দ্বারা আমাদের যে ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত, সেই মুক্তিযুদ্ধের 7টি গুরুত্বপূর্ণ ঘটনাকে ইঙ্গিত করে, সেটা তো আপনারা জানেন। তার মানে এই যে 7টি স্তম্ভ, সেই 7টি স্তম্ভ 7টি গুরুত্বপূর্ণ ঘটনা, সেই ঘটনাগুলো যেহেতু রক্ষার্থে আমি একটা স্মৃতিগুলো রক্ষার্থে যে সৌধটা তৈরি করেছি, সেই সৌধটাকে বলছি আমি স্মৃতিসৌধ। তার মানে স্মৃতি রক্ষার্থে সৌধ, এক্স্যাক্টলি, স্মৃতি রক্ষার্থে সৌধ। এবার শহীদ মিনার বলেন তো কি? এই মাসটা যেহেতু ভাষার মাস,
তার মানে এখানে ভাষার মাসের জন্য আমরা কি লিখছি যে শহীদ মিনার। তার মানে শহীদ মিনার বলেন দেখি, শহীদ মিনার কি হবে? ভাষা আন্দোলনের মাসে এক্স্যাক্টলি। হ্যাঁ, একজন লিখেছে ভ্যালেন্টাইন্স। বাপরে বাপ, ভ্যালেন্টাইন্স, ভ্যালেন্টাইন্স ডে কি আসলে বাংলাদেশে 14 ফেব্রুয়ারিতে কি হয়েছে, এরশাদ বিরোধী সময়, তখন আমাদের ছাত্র সমাজ ভাষা আন্দোলনের পরে সর্বোচ্চ সংখ্যক ছাত্র কি হয়েছে, নিহত হয়েছে বা ওদেরকে মানে হত্যা হয়েছে আর কি। তো ওই যে ভাষার মাসে, এই মাসে 14 ফেব্রুয়ারি এটা একটা কি স্বৈরাচারী প্রতিরোধ দিবস পালন হতো। তো একটা সময় শফিক রেহমান সাহেব সাংবাদিক, উনি কি এটা কি তৈরি করলেন যে ভালোবাসার মাস, মানে 14 ফেব্রুয়ারি হলো ভালোবাসা দিবস। আসলে এটা একটা তৈরি করা বিষয়, সেই বিষয়টা ভালোবাসলে আপনি প্রত্যেকটা দিনই ভালোবাসার হোক আপনাদের জীবনের। আমরা মা বাবাকে ভালোবাসি, আমরা একটি দিনকে ঘটা করে উদযাপন করার মতো কিছু নয়। আর 14 ফেব্রুয়ারি আমাদের কি হয়েছিল, যে আসল ঘটনাটা কি সেটি উদ্ঘাটন করায় আমি চিন্তা করব আমাদের মতো যারা শিক্ষার্থী সমাজ রয়েছে সেই শিক্ষার্থী সমাজের একটি নৈতিক কর্তব্য। আচ্ছা, ভাষার মাঝে এই জন্য শহীদ মিনারে কি হবে, শহীদ মিনারের যে সমাজটা কি হবে দেখি, কে বলেন, কেউ একজন বলেন। আমরা কি শহীদ মিনারে শহীদদের স্মৃতি রক্ষার জন্য করেছি? আমরা কি শহীদ মিনারে যখন যাই তখন 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে কেন যাই বলেন তো দেখি? শহীদদের মানে আমরা যখন 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে যাই কেন যাই? আমরা তো যদি শহীদ মিনার না করে আমরা কি করতে পারতাম, যে সালাম, রফিক, বরকত তাদের কি ভাস্কর্য নির্ণয় করে রাখতাম, কিন্তু করিনি তো। কিন্তু কেন আমরা হচ্ছে শহীদ মিনারে যাই 21শে ফেব্রুয়ারিতে? আমরা শহীদ মিনারে কেন যাই দেখেন, আমরা কিন্তু এখানে কি করছি, 21শে ফেব্রুয়ারিতে শহীদদের স্মরণে যে মিনার নির্মিত হয়েছে সেটা কি শহীদ মিনার। তার মানে শহীদদের স্মরণে মিনার। তার মানে আপনারা কেউ একজন সঠিক আনসার দেননি, কাছাকাছি দেন। শহীদদের স্মরণে, যে শহীদদের স্মরণে কি, যে শহীদদের স্মরণে মিনার, শহীদ মিনার নির্মিত না লিখলে হয়, শহীদদের স্মরণে মিনার, শহীদ মিনার, শহীদ মিনার তো লিখেছি। আচ্ছা, এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায়। আজকের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটি, সেই ইন্টারেস্টিং বিষয়টি আমি আজকে এখন আপনাদের সামনে তুলে ধরব। এই সমাসের মধ্যে, কর্মধারা সমাসে যে তিনটি বিষয়ে আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয় সেই তিনটি বিষয়ের সমাধান নিয়ে আজকের এখনের বিষয়টি আমি আলোচনা করব। আমরা জানি যে আমাদের তিনটি বিষয় নিয়ে খুবই সমস্যায় পড়ি। সেই তিনটি বিষয় আমরা আগে সবাই খাতার মধ্যে এই রোলটা করেন, তিনটি রো করেন, তিনটি রো আর তিনটি কি কলাম করবেন। আচ্ছা, 3 নম্বরে কি উপমান, এই তুলনার তিনটা সমাস, এই তিনটা সমাসকে বলি আমরা তুলনার সমাস। কি সমাস? তুলনার সমাস, তুলনার সমাস। আজকের পর থেকে উপমান, উপমিত, রূপক এই তিনটি আপনি ভিন্ন আঙ্গিকে জানবেন। উপমান, উপমান, 4 নাম্বার হচ্ছে উপমিত, উপমিত, 5 নম্বর হচ্ছে রূপক। তাহলে উপমান, উপমিত, রূপক। এখন আমি তিনটি সমাস লিখলাম। এই উপমান, উপমিত, রূপকের ক্ষেত্রে আমরা এখন কি করব, এখানে কি সাধারণ বৈশিষ্ট্য, এখানে আমি কি লিখব, সাধারণ বৈশিষ্ট্য, সাধারণ বৈশিষ্ট্য। আর এখানে আমি লিখবো এটা কি দৃশ্যমান কি দৃশ্যমান না। হ্যাঁ, এখানে যেহেতু সাধারণ বৈশিষ্ট্য, আর এটা কি দৃশ্যমান। আমি যে বক্সটি লিখছি আপনারা সবাই এই বক্সটি হুবহু তুলেন খাতায়। তারপরে আমি আপনাদেরকে তিনটি এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিব। আচ্ছা, এইখানে আমি দেখাবো যে তিনটি এক্সাম্পল। তুষার, শুভ্র। আর 3 নম্বর হচ্ছে কি মনোমাছি। আচ্ছা, আমি যে বিষয়টি লিখেছি আপনারা কি এই বক্সটি উঠিয়েছেন? কে কে এখনো বক্সটি উঠিয়ে ফেলেছেন? দেখি কারা কারা বক্সটি উঠিয়েছেন। আচ্ছা,
এই যে দেখেন আমি এখন যে বিষয়টি ক্লিয়ার করব, উপমান, উপমিত, রূপক, আপনারা সব সময় চিন্তা করেন বেশ বাক্যের মাধ্যমে কিভাবে আমি নির্ণয় করব। যদি বেশ বাক্যের মাঝখানে যদি নেই থাকে তাহলে চিন্তা করি কি যে এটা কি হবে, উপমান কর্ম দ্বারায়। আর যদি শেষে যদি নেই থাকে তাহলে ভাবে কি এটা হচ্ছে উপমিত। আসলে সেই ধারণাটিকে আজকে থেকে ভুলে যান। আজকে আমি দেখাবো তিনটি সমাসের মাধ্যমে কিভাবে নির্ণয় করবেন। এই তিনটি সমাসের মাধ্যমে যখন আপনি দেখবেন পূর্বপদের দিকে তাকাবেন। কোথায় পূর্বপদ? যদি পূর্বপদের বৈশিষ্ট্য যদি পরপদে সরাসরি উল্লেখ থাকে, আমি আবারও বলছি, পূর্বপদের বৈশিষ্ট্যটি যদি পরপদে সরাসরি উল্লেখ থাকে তাহলে এটা হবে সরাসরি উপমান কর্ম দ্বারাই সমাস। আর যদি না থাকে তাহলে দুটি অপশন হবে। না থাকলে কি হবে? দুটি হবে, হয়তো এটা রূপক হবে, না হলে এটা উপমিত হবে। যদি এই বিষয়টা যদি দৃশ্যমান হয় তাহলে এটা উপমিত, আর যদি অদৃশ্যমান হয় তাহলে এটা হবে রূপক। আমি আবার বলছি, দেখেন তুষার, তুষার মানে কি? তুষার মানে হচ্ছে কি? তুষার তো বুঝিনি, তার মানে এই তুষার কি সাদা? হ্যাঁ অবশ্যই সাদা। তাই তুষারের বৈশিষ্ট্য যেহেতু সরাসরি উল্লেখ রয়েছে তাই এটা কি উপমান হবে। এখন আরেকটা एग्जांपल দেখি, বাহুলতা। তার মানে এই বাহুর বৈশিষ্ট্য কি লতা? বাহুর বৈশিষ্ট্য কি লতা? বাহুকে আমার হাতটা কি দেখতে? বাহু মানে হচ্ছে হাত, আমার হাত কি দেখলে লতার মতো? না। আমি বলতে পারি হাত লম্বা হইলে হইতে পারতো, বাহু লম্বা, কিন্তু হাত লম্বা তো হবে না, বা বাহু লম্বা এখানে তো নাই। তার মানে বাহুর বৈশিষ্ট্য সরাসরি কি উল্লেখ এখানে নেই। যেহেতু এখানে নেই তার মানে দুটো সমাস হবে, তার মানে কি রূপক অথবা উপমিত। এবার দেখবো এই লতার যে প্রথম যে পূর্ববর্তী রয়েছে, তার মানে এই যে বাহুলতার মধ্যে আমি যদি দেখি, এখন আমি দেখবো কি যে বাহুলতার মধ্যে কি পূর্ববর্তী কি রয়েছে? বাহু। বাহুলতা, লতা, বাহুর বৈশিষ্ট্য লতা না, তার মানে এটা উপমিত হবে আর উপমান হবে না। তার মানে এইখানে আর দুটো অপশন আছে আমার হাতে, হয়তো উপমিত নাইলে রূপক। এবার দেখবো এটা কি দৃশ্যমান, তার মানে এই যে পরবর্তীটা মানে সরি পূর্ববর্তীটা, পূর্ববর্ত কি পূর্ববৎ, এই পূর্ববৎটা কি দৃশ্যমান না অদৃশ্যমান? এখন আমি কি বাহু দেখছি কি দেখছি না? বাহু আমি দেখছি, এই যে আমার হাত আপনারা দেখছেন, তার মানে বাহু দেখা যাচ্ছে। যেহেতু বাহু দেখা যাচ্ছে তার মানে এটা কি হবে? উপমিত, যদি মানে দৃশ্যমান। আর যদি অদৃশ্যমান হয় তাহলে এটা কি হয়ে যাবে? রূপক হবে। দেখেন মনোমাঝি, মনের কোনো বৈশিষ্ট্য কি মাঝি? না, মনের কোনো বৈশিষ্ট্য মাঝি না। তার মানে মনের বৈশিষ্ট্য যেহেতু মাঝি না, তার মানে আমার দুইটা হওয়ার সম্ভাবনা, একটা হচ্ছে উপমিত আর একটা হচ্ছে রূপক। এখন আমি দেখবো এই পূর্ববর্তীটাকে আমি কি দেখতে পারতেছি কি পারতেছি না? তার মানে যে মন কি দেখা যায়? হ্যাঁ মন দেখা যায়। কার কার মন দেখা যায়? অনেকেরই মন দেখা যায় না? আমরা অনেকে যখন রাতের বেলা রোমান্টিক হয়ে যায় তখন কিন্তু মানুষের মন দেখতে পারি, কিন্তু আসলে মন কিন্তু দেখা যায় না যে আমার মন খুব জল জল ফল ফল করছে। আসলে এরকম কিছু না, যে মনকে কিন্তু দেখা যায় না। যেহেতু দেখা যাচ্ছে না তার মানে এটা কি রূপক। তার মানে এই যে টেবিলটার মাধ্যমে আমাদের যত উপমান, উপমিত, রূপক কর্ম দ্বারা সমস্যা রয়েছে সব ধরনের সমস্যা আমরা কি সমাধান করতে পারবো। এবার আচ্ছা, এবার আমরা কিছু সমস্যার সমাধান করি, দেখি আমাদের যে ফর্মুলা ঠিকভাবে কাজ করছে কিনা। হ্যাঁ আপনারা কিছু एग्जांपल বলেন, দেখেন আমি एग्जांपल গুলো দিয়েও আমরা করতে পারি, আবার এখানে আমি নিজস্ব কিছু एग्जांपल আছে ওইগুলো দিতে পারি। দেখেন বজ্র কঠিন, দেখি আপনারা এগুলা লিখেন। আমি এগুলা আপনারা লিখবেন। আমি 1 নম্বর দিচ্ছি বজ্র কঠিন। বজ্র কঠিন কোন সমাস? আমি আপনারা 1 দিয়ে শুধু উত্তরটা লিখবেন, সমাসের নামটা। 2 নাম্বার আমি লিখছি ভব নদী। 3টা সমাস লিখবো, তার মানে তারপর লিখি মুখচন্দ্র বা চন্দ্রমুখ, লিখি চন্দ্রমুখ। এই 3টা সমাসের आंसर লিখেন আপনারা, আপনাদের হোমওয়ার্ক। দেখি আপনারা কয়জন পারেন। দেখি आंसर করুন আপনারা যে এখানে বজ্র কঠিন, ভবনদী, মুখ চন্দ্রমুখ কোন কোন সমাস। 1 2 3 দিয়ে শুধু সমাসের নামগুলো লিখবেন। শুধু সমাসের নামগুলো লিখলে আমি বুঝতে পারবো যে আপনারা বিষয়টি বুঝেছেন। 2 রূপক,
দেখি এখনই লিখেন। যে বিষয়টি বলছি যে আপনারা আনসার গুলো লিখে দেন, তাহলে হচ্ছে আমি বুঝতে পারবো যে আপনারা ক্লাসটি বুঝেছেন। উম্মে হাবিবা সুমনা লিখেছেন, রাসেল মোল্লা লিখেছেন, জেরিন লিখেছেন। কমেন্ট করেন, কমেন্ট করো, সবাই কমেন্ট করো। যারা যারা বুঝো এবং না বুঝো সবাই কমেন্ট করে জানিয়ে দাও। আরশিয়া জাহান লিখেছেন, ইসমাইল হোসেন বাইজিদ লিখেছেন, রাফিয়া নিকন রাকা লিখেছেন। সবাই কমেন্ট করো, কমেন্ট। এই তিনটি সমাসের এই তিনটি কোনটা কোন সমাস সবার জন্য কমেন্ট করো, সবাই কমেন্ট করো। মনি আক্তার লিখেছেন, গুলশান আক্তার লিখেছেন। ধন্যবাদ, আপনারা যারা পার্টিসিপেট করছেন খুবই ধন্যবাদ। আপনারা এই তিনটি সমাসের উত্তর লিখেন। রিফাত লিখেছেন। সবাই অনেকে হচ্ছে পূর্ণাঙ্গ লিখতে পারছো না, অনেকে অর্ধেক অর্ধেক করে লিখছো। আমি আর 1 মিনিট সময় দিব, এই 1 মিনিটে সবাই কমেন্ট করবে। যারা যারা দেখছো ক্লাসটি সবাই কমেন্ট করে জানাও যে এখানে কোনটা কোন সমাস। আচ্ছা, আর সময় দেওয়া যাচ্ছে না, আমি বলে দিচ্ছি। এবার দেখো বজ্র, এই বজ্রের বৈশিষ্ট্য কি কঠিন? আচ্ছা, এটা আমাকে প্রশ্ন করতে হবে। এখন একজন হচ্ছে বুঝতে পারছি না, আপনার উপরে যদি বজ্র পড়ে তাহলে বুঝতে পারবেন যে আসলে কি বজ্র কঠিন না সহজ। সুতরাং সরি, বজ্র কি সহজ না কঠিন সেই বিষয়টি যদি আপনার উপরে পড়ে তাহলে বুঝতে পারবেন যে আসলে কি বজ্র সহজ না কঠিন। আসলে বজ্র কঠিনই হবে, কঠিন হবে না? তো কঠিন হলে কি হবে? তার মানে সরাসরি বৈশিষ্ট্যের উল্লেখ আছে যে বজ্র কি কঠিনই হয়। বজ্র যদি কারো উপরে পড়ে তাহলে কি সে বাঁচে না মারা যায়? সে কিন্তু জায়গায় মারা যায়। তার মানে এখানে বজ্র আসলেই কঠিন। তার মানে এই যে বজ্র কঠিন বিষয়টি রয়েছে, বজ্র কঠিন, তার মানে বজ্রের বৈশিষ্ট্য সরাসরি হ্যাঁ, বৈশিষ্ট্য সামনে হ্যাঁ। তার মানে কি আমি চোখ বন্ধ করে উপমান, আমাদের যখন টাকা পয়সা মান সম্মান থাকে তাহলে কি আমরা কি চির উন্নত মমশির, মানে টাকা পয়সা থাকলে কি হয়, যদি আমাদের মান সম্মান বৃদ্ধি পায় যখন তোমার বৈশিষ্ট্য থাকবে তখন কি উপমান। আর যখন টাকা পয়সা থাকে না, যখন কেউ, তখন কি আমরা মৃত হয়ে থাকি, নত হয়ে থাকি। তার মানে এই যে মৃত, যখন বৈশিষ্ট্য থাকবে না তখন উপমিত, আর যখন থাকবে উপমান। এটা মনে রাখার জন্য। তার মানে এই যে বজ্র কঠিন, বজ্র কি কঠিন যেহেতু বৈশিষ্ট্য হ্যাঁ, তাহলে এটি উপমান। যারা যারা উপমান লিখেছো সবাইকে অভিনন্দন। এবার 2 নম্বর ভব নদী। আচ্ছা, এটা 3 নম্বরটা আমরা আগে দিই। হ্যাঁ, এই যে চন্দ্রমুখ, চন্দ্রের বৈশিষ্ট্য কি মুখ? চন্দ্রের বৈশিষ্ট্য কি মুখ? আসলে চন্দ্রের কোন বৈশিষ্ট্য কি মুখ? আচ্ছা, তুমি কি দেখো যে চন্দ্রের মধ্যে তোমার মুখ দেখা যায়? এটা যদি অন্য কেউ কি মানে আল্লামা হয় তাহলে কিন্তু হবে। দেলোয়ার হোসেন সাইদি সাহেব হলে চাঁদে দেখা যাবে, ঠিক না? আপনাকে তো দেখা যাবে না, ঠিক না? তো সুতরাং চন্দ্রমুখ যে বিষয়টা রয়েছে, তো চন্দ্রমুখ, চন্দ্রের এই যে চন্দ্রের মধ্যে তো মুখ দেখা যায় না। আচ্ছা, যেহেতু চন্দ্রমুখের ক্ষেত্রে চন্দ্রমুখ দেখা যাচ্ছে না, তার মানে এটার বৈশিষ্ট্য না। তার মানে এটা কি বৈশিষ্ট্য না? যদি এটা বৈশিষ্ট্য না হয় তাহলে আমার 2টা অপশন রয়েছে। কি অপশন? সেই দুটো অপশন হলো, একটা হচ্ছে আমার উপমিত হবে না রূপক হবে। এখন আমি কি চন্দ্র কি দেখি? চন্দ্র কি দৃশ্যমান না অদৃশ্যমান? তার মানে অবশ্যই দৃশ্যমান। তার মানে কি হবে? উপমিত। তার মানে এই যে শখটা যদি বুঝেন যে সাধারণ বৈশিষ্ট্য যদি থাকে সরাসরি, মানে ওই যে বৈশিষ্ট্যটা, তার মানে এই যে পূর্বপদের বৈশিষ্ট্যের পরবর্তী যদি থাকে সরাসরি উপমান, আর না থাকলে 2টা হবে উপমিত নাইলে রূপক। আর যদি আমি এটা দেখি, পূর্বপদটা যদি দেখি তাহলে কি উপমিত। তার মানে চন্দ্র আমি দেখতে পাচ্ছি, তার মানে চন্দ্র যদি দেখি তাহলে কি এটা কি হয়ে যাবে? উপমিত কর্মধারয় সমাস। আর ভব নদী, এবার দেখি ভবের বৈশিষ্ট্য কি নদী? না, ভবের বৈশিষ্ট্য নদী না। এবার ভব কি দেখি? ভব মানে মনের মতো আর কি। তার মানে এই যে ভব কিন্তু আমরা দেখি না, যেহেতু দেখি না তাহলে কি এটা কি রূপক হয়ে যাবে। তার মানে অদৃশ্যমান হলে কি রূপক। ঠিক আছে? তার মানে আজকের এই যে বিষয়টি চন্দ্র মুখ, হ্যাঁ আরো কিছু রয়েছে। যেমন আমি যদি বলি পুরুষ সিংহ, যেমন আমরা অনেক সময় বলি যে পুরুষ সিংহ,
এটা কি পুরুষ সিংহ, তার মানে এটা কি হইতে পারে, তার মানে এটা তো সবাই কনফিউজড হয়ে যায়। আবার দেখো সিংহ পুরুষ, সিংহ পুরুষ, তার মানে এখন আমি এটা কিভাবে নির্ণয় করব? দেখো আমি আগে দেখবো যে পূর্বপদ দেখবো, পূর্বপদের বৈশিষ্ট্য কি পূর্বপদে আছে? পুরুষের বৈশিষ্ট্য কি সিংহ? অবশ্যই না। সুতরাং কি অপশন আছে দুইটা, কি অপশন? উপমিত আর রূপক। তার মানে যেহেতু উপমিত, এই যে পুরুষকে আমরা দেখি, হ্যাঁ অবশ্যই দেখি, তার মানে এটা কি হয়ে যাবে? উপমিত। এবার আবার দেখি সিংহ পুরুষ, সিংহের বৈশিষ্ট্য কি পুরুষ? না। আমরা কি সিংহ দেখি? অবশ্যই দেখি, তার মানে এটা কি হয়ে যায়? উপমিত। আচ্ছা এবার আমি বেশ বাক্য নির্ণয় করি, তাহলে বেশ বাক্যটা কি হয়ে যাবে? তার মানে আমি যদি বেশ বাক্য নির্ণয় করি, তার মানে বেশ বাক্য কি হবে? এটার বেশ বাক্য হবে পুরুষ, পুরুষ সিংহের ন্যায়। এটা কি হচ্ছে? পুরুষ সিংহের ন্যায়। আর এই বিষয়টা কি? সিংহ পুরুষ, সিংহের ন্যায় পুরুষ, সিংহের ন্যায় পুরুষ। তার মানে এখানে দুইটা জিনিস পাচ্ছি, যে সিংহের ন্যায় পুরুষ আর পুরুষ সিংহের ন্যায়, দুইটা কিন্তু উপমিত। কিন্তু তোমরা যদি চিন্তা করো যে শেষে ন্যায় থাকলে উপমিত হবে না, বিষয়টা কিন্তু শেষে মাঝখানে যদি ন্যায় থাকে তাহলে উপমিত হয়। তার মানে আমার যে টেকনিকটা আছে, সেই টেকনিকটা যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো, আশা করি আজীবন তোমাদের উপমান, উপমিত, রূপক এই সমাসে ভুল হবে না।